হ্যালো আমার দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, দেখো আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব হিমবাহের ক্ষয়জাত ভূমিরূপ ঝুলন্ত উপত্যকা, যেটি খুব গুরুত্বপূর্ণ। এবং এই ঝুলন্ত উপত্যকা কি সেটাও তোমাদের প্রশ্ন আসতে পারে, বা আরেকটি প্রশ্ন আসে ঝুলন্ত উপত্যকায় জলপ্রপাত সৃষ্টি হয় কিভাবে। তো এটিও তোমাদের প্রশ্ন আসতে পারে। দেখো, আমরা প্রথমে বুঝবো ঝুলন্ত উপত্যকা কি। দেখো, ঠিক যেমন আমাদের একটি প্রধান নদী বাহিত হয়, তার আশেপাশে দুই দিক থেকে বিভিন্ন ছোট ছোট উপনদী এসে তার সাথে মিলিত হয়, ঠিক হিমবাহের ক্ষেত্রেও তাই। একটি প্রধান হিমবাহ যখন যখন পাহাড়ি অঞ্চল বা উচ্চ পার্বত্য অঞ্চলে একটি প্রধান হিমবাহ বয়ে চলে, তার আশেপাশে অনেক ছোট উপ হিমবাহ এসে সেই প্রধান হিমবাহের সঙ্গে মিলিত হয়। এবার তোমরা চিন্তা করে দেখো, প্রধান হিমবাহ ক্ষয় করবে এবং উপ হিমবাহগুলিও ক্ষয়কার্য চালাবে, কিন্তু প্রধান হিমবাহের যে পরিমাণ ক্ষয় করার ক্ষমতা থাকে, উপ হিমবাহগুলো সেই পরিমাণ ক্ষয় করতে পারে না। ফলস্বরূপ কি হবে? প্রধান হিমবাহ উপত্যকা বা হিমদ্রোণীটা যে পরিমাণ গভীর হবে, ঠিক ততটা গভীর উপ হিমবাহ উপত্যকাগুলি হবে না। এই কনসেপ্টটি এই ঝুলন্ত উপত্যকা বুঝতে আমাদের সুবিধা হবে। এখানে দেখো, আমি বোঝাতে চেয়েছি একটি প্রধান হিমবাহ বাহিত হচ্ছে আর অনেকগুলি উপ হিমবাহ তার সাথে এসে মিলিত হচ্ছে। এখানে দেখো এবার 3 ডাইমেনশনাল একটা চিত্র। এখানে দেখো, এটি প্রধান হিমবাহ উপত্যকা। ফলস্বরূপ কি হবে? এই উপত্যকাটা অনেক সুগভীর হয়েছে, এই যে ইউ শেপের। কিন্তু এখানে দেখো, এগুলি উপ হিমবাহ উপত্যকা। এগুলো কি হয়, একসময় হিমবাহ জমাটবদ্ধ অবস্থায় থাকে, কিন্তু পরবর্তীতে যখন হিমবাহ গলে গিয়ে জলে পরিণত হয়, তখন আমরা এই উপত্যকাগুলো খুব ভালো করে লক্ষ্য করতে পারি বা বুঝতে পারি। তাহলে কি হচ্ছে, প্রধান হিমবাহ উপত্যকাটা সুগভীর হলো এবং আশেপাশের উপ হিমবাহ উপত্যকাগুলিও সেই প্রধান হিমবাহ উপত্যকার তে যেন কি মনে হচ্ছে, ঝুলন্ত অবস্থায় আছে, যেন ঝুলে আছে মনে হচ্ছে। আর যখন এই হিমবাহ গলে গিয়ে জলে পরিণত হবে, ফলস্বরূপ কি হবে, সেখান থেকে নদীর উৎপত্তি হবে। এখানে দেখো, প্রধান হিমবাহ উপত্যকাটার মধ্য দিয়েও একটি নদী প্রবাহিত হচ্ছে এবং উপ হিমবাহ উপত্যকার সেখানেও বরফ গলা জল সৃষ্ট নদী, সেও চেষ্টা করবে কি এই প্রধান হিমবাহ উপত্যকার নদীটির সাথে মিশতে। ফলস্বরূপ কি হবে, এই নদীটি যখন, অর্থাৎ উপ হিমবাহ উপত্যকার ওপর সৃষ্ট এই ক্ষুদ্র ক্ষুদ্র জলধারা বা নদীগুলি যখন প্রধান হিমবাহ উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত যে মূল নদীটি এটার সাথে মিশবে, তখন মনে হবে ওপর থেকে নিচে পড়ছে, কারণ এখানে তো এটি ঝুলন্ত অবস্থায় আছে। তাহলে এখানে একটা উচ্চতার পার্থক্য সৃষ্টি হয়েছে। যেহেতু প্রধান হিমবাহের ক্ষমতা বেশি, ক্ষয় করার ক্ষমতা বেশি, তাই সে উপত্যকাকে ক্ষয়কার্যের মাধ্যমে সুগভীর করে তুলেছে। তাই আমরা ঝুলন্ত উপত্যকায় জলপ্রপাতও দেখতে পাই। আর একটি খুব গুরুত্বপূর্ণ কথা, দেখো সংজ্ঞাতে আমি লিখেছি, তোমরা যখন সংজ্ঞাটা লিখবে ছবিটার সঙ্গে মেলাও, তাহলেই বুঝতে পারবে। প্রধান হিমবাহ উপত্যকার ওপর এই যে উপ হিমবাহ উপত্যকাগুলি যেহেতু ঝুলন্ত অবস্থায় অবস্থান করে, তাই বা দূর থেকে দেখলে মনে হয় এগুলো যেন এই মূল হিমবাহ উপত্যকার ওপর ঝুলছে, তাই এটাকে আমরা বলবো ঝুলন্ত উপত্যকা। তাহলে ঝুলন্ত উপত্যকা আমরা কোনগুলোকে বলবো? এই উপ হিমবাহ উপত্যকাগুলিকে আমরা বলবো ঝুলন্ত উপত্যকা। তো আশা করছি তোমরা এই ঝুলন্ত উপত্যকা বিষয়টি বুঝতে পেরেছো। তোমরা পরীক্ষায় এই ছবিটি দিতে পারো, কালার করার কোনো প্রয়োজন নেই, জাস্ট পেন্সিলে শেড দেবে আর এখানে নদীটা জাস্ট জলে, যেমন তোমরা জলপ্রপাত আঁকতে ঠিক সেইভাবেই নদীগুলো দেখাবে। অবশ্যই তীর চিহ্নটা দিতে হবে। সংজ্ঞা দিলে উদাহরণ, হিমালয় পার্বত্য অঞ্চলে কুবের হলো একটি আমাদের
খুব উল্লেখযোগ্য ঝুলন্ত উপত্যকা। আর এখানে দেখো আমি বাংলায় লিখে দিয়েছি এই মূল উপত্যকাটা যেটা সুগভীর ইউ আকৃতি, কারণ হিমবাহ উপত্যকা বা হিমদ্রোণী মানেই তার আকৃতি কি হবে, ইউ আকৃতি। তো এটি হলো প্রধান হিমবাহ উপত্যকা এবং তার ওপর ঝুলন্ত অবস্থায় আছে উপহিমবাহ উপত্যকা। আর এই উপহিমবাহ উপত্যকাগুলোকেই আমরা বলছি ঝুলন্ত উপত্যকা বা হ্যাঙ্গিং ভ্যালি। তো আশা করছি তোমরা এটি বুঝতে পেরেছো। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক করে দিও এবং সাবস্ক্রাইব করে দিও। সকলে ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।